নিজের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে বেলকনিতে গেলাম। দেখি অনেক বড়সড় একটা ইটের কণা কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ ছিল। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগী ভাব নিয়ে। আমি জোরে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন? নিজে ঢিল মেরে আবার কি করে বলে আমি ঢিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হইতেছে সেটা খেয়াল রাখোস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না। দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি তোর সাহস তো কম না? জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মেয়ে। তোরা যে বাসাতে থাকোস এটা কার বাসা জানোস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? দূর, আমি হার মানব না। পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বক্স একটা না 10টা লাগিয়ে শুনবো। দাঁড়া, তোরা দেখাচ্ছি মজা। এই বলে আরেকটা ইটের কণা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল। পাগল না হলে কি করে এভাবে ঢিল মারতে পারে? কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। বেলকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আছেনি। দেখি এই কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সময় কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কি রে, তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজার একটু আঁচড় লাগছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, আব্বার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ কর, এখন ঘরে ঢোক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম। এসে শুয়ে রইলাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠছি। আমাদের আসল বাড়ি নরসিংদী। আমি হয়েছি ঢাকায় ছোটবেলা থেকে। ঢাকায় কিন্তু সমস্যা হলো, কোনো বাসা আর এলাকা স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করছে আব্বাই। এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন উকিল, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত দুদিন আগে এই বাসায় উঠছি আমরা। আজকে সকালে নতুন বাসার কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপরও এই কাহিনী। বেলকনিতে থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজায় টোকা দিল আর বলল, ভাই, মা ডাকতেছে, খেয়ে যাইতি। তুই যা, আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকার এক চিপার চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা বেনসন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়াতে বসলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিকশার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল। মনে হলো মেয়েটা। মনে হয় গতকালকের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? হুম। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাহলে আবার মাইর দিবে নাকি? তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইলই নাই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না। মোবাইল যদি পাই, মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে, কিন্তু গান আমি শুনি নাই, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাবড়াইয়া সবগুলো দাঁত ফালায় দিব আবার মিথ্যা বললে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু হলো কি, আমি মাপ চেয়ে কুল পাই না। দূর, এসব আলতু ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় ভাই বলল,
সাকিব, কি খবর? সরি, আমার নাম সাকিব, বলতে ভুলে গেছি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলে? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। ভালো করে পড়াশুনো করো। জি ভাই। তুমি বলে জুড়ে সাউন্ড দিয়ে গান শোনো। আরে ভাই, তেমন কিছু না, একটু শুনছিলাম। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়ে রে বাবা, নিজে কতক্ষণ বকলে আবার বাড়িওয়ালার কাছে বিচার দিল, আবার আমার হাতও ডিল দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেইল করে কোনো মাইরের জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর মেয়েটাকে দেখতে লাগলাম কি করে। বেলকনিতে গিয়ে আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে তুই সারাদিন ব্যালকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে? মাত্রই তো আসলাম, আর আমাদের বেলকনিতে আমি আসবো না? না, তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়ে থাকি না? আমার মুখের উপর তর্ক করস? তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দিব। আমি আজাইরা কথাবার্তা বলি? হুম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এ বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বালডা ফালাইবেন। আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বলি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফয়সলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা, ব্যালকনিতে যেতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভিতরে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু আমরা থাকি 6 তলা, যার কারণে ওদের ছাদ আমার বেলকনির সমান সমান হয়। আমি বিকালে বের হলাম, একটা চিপা বিচারতাছি সেখানে শান্তিমতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হলো পাইছি। আমি সোজা চিপাই ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আরেকটা মেয়ে বসে আছে, তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে বলল, কিরে তুই এখানে কি করস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। এলাকা খুবই ভালো কথা, কিন্তু তুই এই চিপাই কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া ওরে চেক করতো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু, এটা আমার না, ওই সামনে আমার এক বন্ধুর জন্য কিনছিলাম। চুপ, একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোথা থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে ঠোঁট তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখাইলো। দেখে আমি পুরো অবাক। দেখি সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা দুইটা না, অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি তোর বাপের কাছে যাব? যাইতেছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ আর দেখে কে। এতক্ষণে আমার ওই বেনসনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া জায়গা, পরে কথা হবে। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর নাম কি? সাকিব। কিসে পড়স? অনার্স সেকেন্ড ইয়ারে। ভালো। এতক্ষণে সে আইসক্রিম খেয়ে শেষ করলো আর বলল, শোন, এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দিব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে শেষ। আমি তার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেনি, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এইটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন তাই খাওয়াবো।
ভয় পাস না, যা, বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না বলে দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটা সমাধান করে দিতাম। সে এবার জেএসসি দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে তুই, মজা খামো। বাইরে জিনিস খাইলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই। দাঁড়া, তোর মানি ব্যাগ কই? মানি ব্যাগ আমার টেবিলের উপরে ছিল। ওইখান থেকে মানি ব্যাগ নিয়ে মানি ব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানি ব্যাগে ঢিল দিয়ে ভেঙচি মেরে চলে গেল। আমি কিছু বলারও টাইম পাই নাই। আমি এশারারের নামাজ পড়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় মা এলো আর বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসায় সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে, এখনো ফিরে আসেনি। যা গিয়ে নিয়ে আয়, ওর কয়দিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না, কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই। পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। জানা, অনেক রাত হয়ে গেছে। কত তলার? কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতাছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি হয়। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে দিয়ে ঢুকলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম ওপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিচে নামতেছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এ বাসার সব মেয়ে মনে হয় সুবর্ণার মতোই হবে। এসব মেয়েদের থেকে দূরেই থাকা ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এই বাসা তো কোনো সুবর্ণা থাকে না। কি বলেন? আমার মতো বলল। 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না, সুবর্ণরা থাকে এই বাসার পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শোনেন, আমি এই বাসায় 10 বছর ধরে থাকছি, আমি জানি না। কিন্তু মা তো বলল, আর আমিও দেখছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না এই বাসায় থাকে না। এখন যদি আপনার উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব। আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকেছেন। এই মেয়ের এই কথা শুনে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়ারা তো ওই রকমই হবে। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি বললাম, যান, আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরেছি, চোর 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 চোর। ছাড়েন আমাকে, ছাড়েন, ছাড়েন বলছি। ওপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি, কি হচ্ছে এখানে? আমি চেয়ে দেখি সুবর্ণা। যাক, মনে হলো বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। আপু, চোর ধরেছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। মিলি, ওকে ছাড় আর নিচে যা। সবার সাথে এরকম করতে নেই। যাচ্ছি আপু। মিলি চলে গেল। আমি বললাম, আপু, আমি কিছুই করি নাই। ও আমাকে কথার প্যাচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো, বলল, তোর মতো বোকা আমি আর দেখিনি। একটা পিচ্চি মেয়ে, তাকে কি বোকাটাই না বানালে? এই বলে আরো কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনের তৃপ্তি মিটবে না। কিন্তু আমার তো বড় আপু লাগে, আমি কেন তাকাতে যাব? সুবর্ণা বলল, বল কেন আসছস? মরিয়মকে নিতে। ও, উপরে আয়। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল। মরিয়ম আসলে সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলি কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুই তো হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি,
তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না। মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম সুবর্ণাকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো করা যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাসটা। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার। ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু, আপনি এত রাতে? আমি। কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়েছেন, ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিছিস না, এর থেকে ডাবল আমি তোর থেকে নিব। দেখবো দেখবো। আজ খালি আমার মনটা ভালো না দেখা বেঁচে গেছিস। এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা অনেক শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আসতেছি, দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গেলাম আর বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম নিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া ধরলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? বলবো। না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক পার হয়ে গেল, ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেটে আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উবে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল, তো সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়দিন হয়েছে এই বাসায় আসছস? ওই দিন সিগারেট খাইছি, ওইটার ছবি তুলছিস, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাস? কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে নিয়ে দিয়ে দিলাম। দে, আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছু করিনি, না হলে রাতেই তোকে একটা শিক দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তোর সরি। আর যদি জীবনেও তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে, আর তোকে এই সপ্তাহের ভেতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু আর জীবনেও আপনার সামনে আসবো না। যত সব ছেঁচড়া মানুষ, কোথা থেকে যে এগুলো আসে। আর শুন, তোকে যেন আর ব্যালকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণার মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। কোথা থেকে কি হয়ে গেল? মোবাইলটা বের করে দেখি চরের দাগ হয়ে গেছে। এমন দজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চরের দাগ দেখে তাহলে আমার খবর আছে। না, চরের দাগ এখনো যায় নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি। দেখি সুবর্ণা আপু আবার আসতেছে। এসে আমাকে বলল, তুই বেহায়ার মতো এখনো এখানে বসে আসছস? তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরেও মনে ঝাল মিটে নাই? না, তোরে আমার সারা দিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, না হলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা আমাকে সুবর্ণা মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নিব, আমি তোকে দেখে নিব। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখি সামি আসতেছে। সামি আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে?
তেমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনস? চিনি, আমাদের পাশের বাড়ির বড় আপু। তুই ওই বাসায় কি জন্য গেছস? তুই শেষ। কি শেষ বুঝিয়ে বল। এই মেয়ের নাম সুবর্ণা না? আচ্ছা, সুবর্ণাপুর সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকোস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তো নিলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য, কিন্তু এই কিছুদিন আগেই নিলয় ভাইয়ের একটা ভালো চাকরি হয়েছে। এখন বলে নিলয় আর সুবর্ণাকে বিয়ে করবে না, কারণ সুবর্ণার বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার? কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমি মনে মনে এই কারণে সুবর্ণা আপু এরকম খিটখিটে খারাপ মেজাজ দেখায়। আমার মা আর নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝে তাদের বাসায় যায়। ও দোস্ত, সুবর্ণার চেহারা কিন্তু অনেক সুন্দরী, তুই দেখ চান্স নিতে পারস কিনা। আমি এই জীবনে অসম্ভব। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছস কি করছে আমাকে? আরে ভাই রাগ করস কেন? তোর বড় না, তোর ওপর একটু অধিকার খাটাতে আসবেই। আরে জ্ঞানী, বস তো লাস্টের বেঞ্চে ফেল করস প্রতি ইয়ারে, এখন আইসা আমার জ্ঞান দিতে। কথাটা কিন্তু খারাপ ছিল না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামীর সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4-5 বছর ধরে ওয়েট করতেছেন সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর বলে সে আপনাকে বলে যে আপনাকে বিয়ে করতে পারবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণার ক্ষেত্রে সেটা হয়েছে। নীলের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিচ্ছে। সুবর্ণার বয়স 25 বছর। এতদিন তাকে কত মানুষ দেখতে আসলো, নীলের জন্য সে তাদের না করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা, কত কথা শুনেছে সুবর্ণা, কিন্তু ওই দিন রাতে নীলই কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নীলই বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কাঁদে। নীলই যে তার সাথে এমন একটা চিট করবে সেটা সে কল্পনাও করতে পারেনি। নীলই তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি, একজন না একজন সুবর্ণার জন্য আসবে। অনেকদিন ধরে সুবর্ণার পাশের বাড়ির এক ভাড়াটিয়া অনেক জ্বালাচ্ছে। গতকাল রাতে সাব্বির নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নীলের সাথে সম্পর্ক শেষ করে আসছে, যার কারণে মনটা খুব খারাপ ছিল, তাই কোনো চিন্তা ভাবনা না করে টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা তাকে ইচ্ছে মতো ধুলাই দিয়েছে। পিচ ছেলে কথা বেশি বলে, আরেকদিন সামনে আসুক আচ্ছা মতো আরো ধুলাই করে দিবে। এমন সময় সুবর্ণার মা ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মার চোখ মুখ রাগে আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে? কি শেষ করলাম? এতদিন তুই নিলয়ের জন্য তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। নিলয় যে এত বাটপারে চিটারি করবে আমার সাথে, সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলেছিলাম বিয়েটা করেন, শুনলেন না আমার কথা? পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ আমার একটা ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি, আল্লাহ আল্লাহ কর যাতে তোকে কেউ দেখতে না। সব শেষ করলি তুই। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। ধুর, আর ভালো লাগে না কিছু। যাই ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কর্নার বসে মোবাইল টিপছিল। এখন একটা সিগারেট অনেক মিস করছি সুবর্ণা। সাব্বিরদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাব্বির বারান্দায় বসে গিটার বাজাচ্ছে। সাব্বির সুবর্ণাকে দেখে চলে যায়। সুবর্ণা হেসে শেষ। ছেলেটা মনে হয় সত্যি অনেক ভয় পেয়েছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে সামিরের সাথে দেখা। কিরে খবর কি? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর সামি একসাথে বসে কথা বলতেছি, এমন সময় দেখি সামির গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। সামির গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলল, সামি, এ হলো নাদিরা, আমার কাজিন। সেই কলেজে নতুন আসছে। ভালো। সামি তোরা কথা বল, আমি যাই। আরে বস না, আমিও তো যাব।
ওকে। সামি আর জাকিয়া উঠে চলে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিরা বলল, ভাইয়া বসতে পারি? বসেন। আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই সামি, যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় আসতেছি, এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো, আরে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, যাই ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকিয়ে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই আমি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। 3 তলায় জমির ভাইয়ের সাথে দেখা করেন। আমি 3 তলায় এসে জমির ভাইয়ের টেবিল খুঁজে বের করলাম। দেখি অনেক মানুষ। কি করব? আমি 2-1জনকে টপকিয়ে বললাম, ভাই নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। এখান থেকে 4 টেবিল পরে। আমি 3টা টেবিল পাস করে দেখলাম 4 নাম্বার টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না। ভাবলাম চলে যাব এমন সময় একটা মেয়ে এসে বলল, কি লাগবে বলেন? আমি তাকিয়ে অবাক না হয়ে পারলাম না। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? আমি চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আয়। আমি আবার কাছে গেলাম, চেয়ারে বসলাম। কি জন্য আসছস? একটা অ্যাকাউন্ট খুলবো, জমির ভাই পাঠাইছে। কার জন্য? আমার জন্য। এই নে ফর্ম, আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখেন আপনার ফর্ম, আমি আর ব্যাংকের মুখই দেখবো না। তোরে বলছি না ফর্ম আনতে? ফর্ম পূরণ করবি, সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম এখানে সুবর্ণা চাকরি করে, তাহলে সেখানে আমি জীবনেও যাইতাম না। এখন সামনে পড়লে আবার একটা ঝামেলা করবে, আর ভুলেও সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেক দিন চলে গেল। একদিন নিলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি আর 1 সপ্তাহ পর নিলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালাইছে। আমি বিকালে বেলকনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকিয়ে দেখি সুবর্ণা এসেছে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে কি করিস? গিটার বাজাই। পরে তুই আর ব্যাংকে যাস নাই কেন? আপনি তো বলছিলেন আপনার সামনে না পড়তাম। আরে মজা করছি। মজা করছেন? সামনে পড়লে পরে আবার মারতেন। আরে মারতাম না, তুই নিচে আয়, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। ভালো হয়েছে, আপনার সাথে কোথাও যাব না। আয় প্লিজ। আসবো একটা শর্তে। কি? আমাকে মারতে পারবেন না। ওকে, মারবো না। আমি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সা দিয়ে যাব না, তো কিভাবে যাবি? হেঁটে যাব। তুই এতখানি রাস্তা হেঁটে যাবি? আচ্ছা রিক্সা 2টা নেন। আমি তো দুটাই নিতাম, তোর মতো আবারের সাথে কে বসবে? সুবর্ণার এমন কথায় আমার মনের মধ্যে আঘাত লাগলো। আমার হাসি মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবে বলতে পারতো, যেমন, ওকে তুই যখন আমার সাথে বসবি না তাহলে 2টাই নেই। এইভাবে কথাটা বলতে পারতো। মনটাই চাচ্ছে সুবর্ণার সাথে কোথাও না যাইতে। সুবর্ণা বলল, কিরে যাবি নাকি? রিক্সায় ওঠ। আমি রিক্সায় উঠলাম। মনটাই চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পর একটা ফোন আসলো। ধরে দেখি সামি। কিরে তুই কই? কেন? এলাকার পাশে একটা বাগান আছে না, ওইখানে আয়। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকিয়া আছে, নাদিয়াও আছে। না রে দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতেছি। তুই কোথায় যাইতাছস? জানি না, একটু পরে ফোন কর। আমি রিক্সা থেকে নেমে সুবর্ণাকে জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাইতেছেন? কেন? তোকে বলছি না আমার সাথে আসতে? না, বলেন কোথায়? ওই যে সামনের বাগানে। ওকে। সামিকে ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো সেখানে চলে আসলাম। দেখি সামিরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সুবর্ণাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘোরেন, আমি তাদের সাথে কথা বলে আসি। না, ওদের সাথে পরে যাস। চল এদিকটা থেকে হেঁটে আসি। প্লিজ আপু, একটু দাঁড়ান, তাহলে আপনিও চলেন। না, আমি যাব না। 2 মিনিটের ভেতর কাজ শেষ কর। ওকে। আমি সামিদের কাছে যাই। সামি বলল, দোস্ত আসতেছ, বস। না রে, সুবর্ণা আপু আসছে। কি বলবি বল। আরে তারে আবার নিয়ে আসতে গেলি কেন? সেই তো আমাকে এখানে নিয়ে আসলো। তারে বল চলে যেতে।
পাগল নাকি? পরে আমার খবর আছে। প্লিজ ভাইয়া থাকেন না। নাদিরা ঠিকই বলেছে। না রে দোস্ত, আমি তোদের সাথে পরে দেখা করব। এই বলে আমি চলে আসলাম সুবর্ণার কাছে। সুবর্ণা বলল, চল ওই দিকটায় যাই। ওকে চলেন। তারপর দুজন হেঁটে সামনে গেলাম। দেখি আইসক্রিমের দোকান। আমি সেখান থেকে গিয়ে আইসক্রিম আনলাম, সুবর্ণাকে একটা দিলাম। সুবর্ণা বলল, চল ওইদিকে গিয়ে বসি। ওকে। আমি আর সুবর্ণা গিয়ে বসলাম এক জায়গায়। আমি অনেকখানি দূরে বসলাম। সুবর্ণা বলল, তুই কি আমাকে ভয় পাস? অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না, আপনি অনেক রাগী, তাই আপনাকে অনেক ভয় করে। আরে না, হুম আসলে তোকে অনেক মারছি, সেই জন্য সরি। আমি কিছু বলতে যাব, পিছন থেকে নাদিরা বলল, সাকিব ভাইয়া আপনার সাথে কথা ছিল। আমার সাথে? হুম। আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিরার সাথে গেলাম। কি বলবা বলো? আপনাকে অনেক আগেই বলতে যাচ্ছিলাম এই কথাটা, কিন্তু সাহস হচ্ছিল না। বলেন। আমার আপনাকে ভালো লাগে। আমি এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বলল না আমাকে ভালো লাগে কিংবা আমাকে পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে, আর নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। নাদিরা খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বললাম, ভালো। এই প্রথমবার এমন কথা শুনে ভালো লাগছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইল দিয়ে বলল। আমি মোবাইলের মধ্যে আমার নাম্বার দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে। তাহলে আমি যাই। সাবধানে যাইও। আপনিও। নাদিরা চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনেই ছিল না। চেয়ে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন, বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছু না। বল। আসলে কি জানেন, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করছে। পছন্দ করছে? তোর মতো আবাল বোকারে কে পছন্দ করছে? ওই মেয়েটার কোনো রুচিই নাই। একটু বেশি বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে এমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়া, আমিও যাব। না, আমি আপনার সাথে যাব না। ওকে, তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল দিতে যাব? আরে আজকে রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবনেও না। পরে একটা প্যাচে ফেলে আবার আমাকে মারতেন। আমি নাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্ছি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। পরে একদিন নিয়ে আসলে ইচ্ছা মতো কথা বললেন। আমি এত কিছু জানি না। তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দিব না। ওকে, তোকে দেখে নিব। দেখেন, আমি গেলাম। ওই রিক্সা। আমি অপর পাশে চেয়ে দেখি রিক্সা একটা, আর কোনো রিক্সা নেই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকখানি পথ হেঁটে যেতে হবে। আমি ভাবলাম গেলে যাব হেঁটে, প্রবলেম কি? সুবর্ণা বলল, কি রে, রিক্সা তো একটাই, তুই যাবি কি করে? আপনি যান, আমি আসবো নে। আমার টেনশন আপনাকে করতে হবে না। কেন, আমার সাথে আয়। মরেও গেলে না। আরে মামা চলেন। মামা, আপনি আপুকে নিয়ে যান, আমি আসতেছি। যা, তুই না আসলে আমার কি। ওই মামা চলেন। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেল। বলল, ওই রিক্সায় ওঠ। না, আমি উঠবো না। মায়ের খাওয়ার আগে ওঠ। আমি ভাবলাম নিশ্চয়ই না উঠলে চর মেরে বসবে, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সায় উঠে পড়লাম। সুবর্ণা আমার পাশে উঠে পড়ল। একজনের শরীর আরেকজনের সাথে ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখের দিকে তাকালাম। দেখি সুবর্ণা জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম, আমিও এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি, সুবর্ণা বলল, মামা রিক্সা দাঁড় করান। রিক্সা দাঁড় করান কেন? এলাকায় ঢুকছস, এখন আমাকে আর তোকে যদি এইভাবে কেউ দেখে তাহলে তোর 12টা বাজাবে, আমারও 12টা বাজবে। কি 12টা বাজবে? ইস ন্যাকা, যেন কিছুই বোঝে না। নাম রিক্সা থেকে, আরেকটা রিক্সা নিয়ে আয়। আমি নেমে আরেক রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। এসে পড়াতে বসলাম। সামনে পরীক্ষা। সবসময় রেজাল্ট খুব ভালো হয় না, মোটামুটি হয়। আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিরা ফোন দেয়।
সুবর্ণার সাথে আজকে একসাথে এক রিকশায় বসলাম। এখানে আমার কোনো দোষ ছিল না, বিপদে পড়ে এমন হয়েছে। আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। আমি পড়াতে মন দিলাম। কে জানি দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল। সুবর্ণার মনটা একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে। নিলয়ের বিয়ের হওয়ার কথা ছিল সুবর্ণার সাথে, ওই বিয়ে হচ্ছে আরেকজনের সাথে। এমন কথা ভাবতেই ভিতরটা কেঁপে ওঠে সুবর্ণার। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, কিরে এখন কি করবি? নিলয় তো বিয়ে করে ফেলতেছে। আমি করব কি? তোর বাবাকে রাস্তার মানুষ জিজ্ঞাসা করে তোর বিয়ের কথা। সব দোষ নিলয়ের। সব দোষ তোর আর তোর বাবার। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো না। মেয়ের সাথে সাথে বাপেরও তাল দিয়েছে, এখন বোঝো। এমন সময় সুবর্ণার আব্বা ঘরে ঢোকে। সুবর্ণার মাকে বলে চলে যেতে। সুবর্ণার আব্বা বলে, কিরে, তোর জন্য ছেলে দেখতেছি, তোর কি পছন্দের কেউ আছে? না আব্বা। আমি কি তোর জন্য ছেলে দেখবো? না আব্বা, আপনি আমাকে কিছুদিন সময় দেন, পরে আমি আপনাকে জানাইতেছি। তোরা 1 মাস টাইম দিলাম, 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানা। ঠিক আছে আব্বা। 1 মাস পর আমি যাকে বলবো তাকেই বিয়ে করতে হবে। ঠিক আছে আব্বা। এই বলে শোভনের বাবা চলে গেল। এখন শোভনা পাগলের মতো ছুটতেছে, কিন্তু কাউকেই পাচ্ছে না। একটা সময় ছিল শোভনার জন্য কত ছেলে পাগল ছিল। নীলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করছিল, কিন্তু সেই নীলয় কুত্তার বাচ্চা এখন অন্য কাউকে বিয়ে করতেছে। শোভনা একজনকে পেয়েছে, সেটা আর কেউ না, সেটা হলো সাব্বির। সাব্বিরকে যদি ভালো করে দেখে তাহলে সাব্বির ভদ্র, হ্যান্ডসাম, সব দিক থেকেই পারফেক্ট। সমস্যা একটা, সেটা হলো বয়সে ছোট। কিন্তু সে কি শোভনাকে ভালোবাসবে? তোর কোনো মতে বিয়ে করতে পারলেই হবে। ভালোবাসবে না তার কাছ থেকে ভালোবাসা আদায় করবে। এখন কাজ শুধু সাব্বিরকে লাইনে আনা। আজকে ঠিক করলো সাব্বিরকে নিয়েও কোথাও ঘুরতে যাবে। সেখানে গিয়ে দেখে একটা মেয়ে এসে সাব্বিরকে ভালোবাসে। এই মেয়েকে বিচার করতে হবে। তাই বলছিল সাব্বিরকে ফোনটা দিতে, কিন্তু সাব্বির তো দিবেই না। আর সুবর্ণ নাচরবান্দা রাতে গিয়ে সাব্বিরের বাসায় নক করলো। 2 বার নক করার পর সাব্বির মা এসে দরজা খুলে দিল। সুবর্ণা বলল, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি জানো কে? মনে পড়ছে, তুমি সুবর্ণা। জি আন্টি, আমি সুবর্ণা। ভিতরে এসো মা। সুবর্ণা ভেতরে গেল, দেখে সাব্বিরের মা রান্না করছে। সুবর্ণা বলল, আন্টি মরিয়ম কোথায়? ওই রুমে। সুবর্ণা প্রথমে মরিয়মের রুমে গেল। মরিয়ম সুবর্ণাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। সুবর্ণা আপু, তুমি আসছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি কেমন আছো? জি আপু, অনেক ভালো। দেখি তুমি কি করতেছো। মরিয়ম সুবর্ণাকে অনেকগুলো ফুল দেখালো, যেগুলো মরিয়ম নিজের হাতে বানিয়েছিল। তারপর কিছু বই দেখালো, যেগুলো সে পড়ছিল। আরো অনেক কিছু দেখালো। শেষমেশ কিছু পরীক্ষার কিছু সাজেশন নিয়ে সুবর্ণা মরিয়মের রুম থেকে এসে সাব্বিরের মার কাছে এসে দেখে সাব্বিরের মা রান্না করছে। সুবর্ণা কি সাব্বিরের মাকে হেল্প করতে লাগলো। আরে কি করতেছো? দাও আমি করি। আন্টি, নুডলস আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে যাবে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি লজ্জা নিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা, তুমি জানো কি করো? আন্টি আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার পোলায় সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও, এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে।